আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেনীয় ড্রোন হামলায় ৪ জন নিহত। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের আশঙ্কা। বাধা অতিক্রম করবে ইরান, গুন্ডামির কাছে আত্মসমর্পণ নয়, পেজেশকিয়ান। সৌদির সঙ্গে চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে পারমাণবিক ইস্যুতে জল্পনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে। জেল থেকে আসিম মুনিরের প্রতি বার্তা, ইমরান খানের প্রতিবাদে নতুন উত্তাপ। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সত্ত্বেও নীরব ভূমিকায় ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। রাশিয়া ইউক্রেনীয় ড্রোন হামলায় ৪ জন নিহত। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। শনিবার গভীর রাতেই হামলা চালানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার না করলেও রাশিয়া দাবি করেছে এটি তাদের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে পরিকল্পিত আক্রমণ। ডিডব্লিউ এর প্রতিবেদনে বলা হয়েছে হামলার লক্ষ্য ছিল একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার। বিস্ফোরণের ফলে সেখানে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই ধরনের হামলাকে সবচেয়ে কার্যকর নিষেধাজ্ঞা বলে অভিহিত করেছেন। অন্যদিকে আল জাজিরা জানিয়েছে রাশিয়ার সামারা অঞ্চলে ড্রোন হামলায় ৪ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। ধ্বংস হয়েছে আবাসিক ভবন, হোটেল, রেস্তোরাঁ এবং একাধিক ব্যক্তিগত গাড়ি এবং গ্যারেজ। ঢিনিপ্রো শহরের গভর্নর সার্গেই লিসাক বলেন, এই হামলা ছিল ব্যাপক এবং ধ্বংসাত্মক। আগুন ছড়িয়ে পড়ে হোটেল, রেস্তোরাঁ, ১১টি বাড়ি এবং একটি সার্ভিস স্টেশনে। রাশিয়া পাল্টা হামলায় ইউক্রেনের খারকিভ ও ডনিপ্রোতে অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে এএফপি। কিয়েভের রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, যার মধ্যে একজন শিশু রয়েছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্নালেনা ব্যারবক বলেছেন, এই যুদ্ধ বন্ধে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও কোনো শান্তি আলোচনার প্রস্তাবে সাড়া দেননি বলে অভিযোগ করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তব পরিস্থিতি বলছে এই যুদ্ধের অবসান এখনও দূরের পথ। গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের আশঙ্কা। মধ্যপ্রাচ্যের অন্যতম সংকটপূর্ণ অঞ্চল গাজা আবারও আন্তর্জাতিক উদ্বেগের কেন্দ্রে। ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা আশঙ্কা করছে এই ধ্বংসযজ্ঞের পেছনে রয়েছে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে উচ্ছেদের পরিকল্পনা। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েল গাজার কেন্দ্রস্থলে নেটসারিম করিডোর নামে একটি সামরিক করিডোর নির্মাণ করেছে, যা গাজাকে কার্যত ২ ভাগে বিভক্ত করেছে। এই করিডোরের আশপাশে তৈরি করা হয়েছে ৩টি বাফার জোন, যেখানে ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এই কৌশল গাজার জনসংখ্যাকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার একটি পরিকল্পিত পদক্ষেপ, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। ডিডব্লিউ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কিছু মন্ত্রী গাজাকে আরববিহীন অঞ্চল হিসেবে দেখতে চান। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ প্রকাশ্যে বলেছেন, গাজায় ২ লাখ নয় ১ লাখ আরব থাকলেই পরিস্থিতি বদলে যাবে। জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনঘিভিরও স্বেচ্ছামূলক গণ উচ্ছেদের পক্ষে মত দিয়েছেন। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। গাজা সিটি থেকে ইতিমধ্যে ৪.৫ লাখের বেশি মানুষ পালিয়ে গেছে। আল জাজিরা লাইভ আপডেট জানায়, ইসরায়েলি বাহিনী সালাহ আল দিন স্ট্রিট দিয়ে হাজার হাজার ফিলিস্তিনিকে দক্ষিণে ঠেলে দিচ্ছে। যদিও ইসরায়েল দাবি করছে এটি নিরাপদ করিডোর, বাস্তবে এই পথে হামলা, খাদ্য সংকট এবং চিকিৎসা সেবার অভাবে বহু মানুষ প্রাণ হারাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OHCR এর মুখপাত্র থামিন আল খিতান বলেন, গাজার বর্তমান পরিস্থিতি শুধু মানবিক সংকট নয়, এটি একটি পরিকল্পিত জনসংখ্যা স্থানান্তর, যা জাতিগত নিধনের আশঙ্কা জাগায়। তিনি আরও বলেন, যদি ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরে যেতে না পারে, তাহলে এটি হবে স্থায়ী উচ্ছেদ। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়েছে। ফলে গাজার ভবিষ্যৎ এখন আরও অনিশ্চিত। বাধা অতিক্রম করবে ইরান, গুন্ডামির কাছে আত্মসমর্পণ নয়, পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে এক দৃঢ় বার্তা দিয়েছেন।
তেহরানে আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ীদের সম্মাননা অনুষ্ঠানে তিনি বলেন, আমরা কখনো কারো গুন্ডামির কাছে মাথা নত করিনি আর করবও না। এই বক্তব্য এমন সময় এসেছে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব 4-9 ভোটে বাতিল হয়েছে। পেজেশকিয়ান বলেন, যারা আমাদের পথ বন্ধ করতে চায় তারা ভুলে গেছে চিন্তাভাবনা এবং উদ্ভাবনী পথ খুলে দেয়। আমরা আত্মবিশ্বাস, উদ্ভাবন এবং সংকল্পের মাধ্যমে সব বাধা অতিক্রম করব। তিনি আরও বলেন, যদি আমরা আমাদের মেধাবী মানুষদের ক্ষমতায়ন করি তারা সব সমস্যার সমাধান করতে পারবে। শত্রুরা আমাদের বিজ্ঞান কেন্দ্র ধ্বংস করতে পারে, কিন্তু বিজ্ঞানীরা আবার তা গড়ে তুলবে। এই বক্তব্যের পেছনে রয়েছে একটি গভীর ভূপ্রাকৃতিক প্রেক্ষাপট। ইউরোপীয় ট্রাইও বা ইউকে, ফ্রান্স, জার্মানি সম্প্রতি জেসিপিও এর বিতর্ক নিষ্পত্তি প্রক্রিয়া ব্যবহার করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের উদ্যোগ নেয়। যদিও রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়, তবু 9টি দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সিয়েরালিয়ন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া নিষেধাজ্ঞা পুনর্বহালের পক্ষে ভোট দেয়। টাইমস অফ ইসরায়েল জানায়, এই নিষেধাজ্ঞা কার্যকর হলে 28 সেপ্টেম্বরের পর ইরানের উপর নতুন পরমাণু ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। তবে পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন, আমরা পরিবর্তন আনতে পারি কারণ আমাদের আছে সেই শক্তি, সেই সংকল্প। রুডাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এই বক্তব্য এসেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তি বলে অভিহিত করেছেন। এর জবাবে পেজেশকিয়ান বলেন, আমরা কোনো গুন্ডার কাছে আত্মসমর্পণ করব না। সৌদির সঙ্গে চুক্তি নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে পারমাণবিক ইস্যুতে জল্পনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার নতুন অধ্যায় শুরু হয়েছে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিকে কেন্দ্র করে। চুক্তিটি শুধু সামরিক সহযোগিতার বিষয় নয়, বরং এর গভীরে রয়েছে পারমাণবিক নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্য নিয়ে নতুন জল্পনা। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফের সাম্প্রতিক বক্তব্যে সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী চুক্তিটি বলছে, যে কোনো এক দেশের উপর হামলা মানেই উভয়ের উপর হামলা। এই চুক্তি এমন এক সময় স্বাক্ষরিত হয়েছে যখন ইসরায়েল কাতারে হামলা চালিয়েছে এবং সৌদি আরব নিজ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা এই চুক্তির ছায়ায় রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানায়, প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্টভাবে বলেছেন, আমাদের যা আছে তা প্রয়োজনে সৌদি আরবের জন্য ব্যবহারযোগ্য হবে। এই বক্তব্যকে অনেকেই পাকিস্তানের পারমাণবিক ছাতা সৌদি আরবের উপর সম্প্রসারণ হিসেবে দেখছেন। এটি প্রথমবারের মতো প্রকাশ্য স্বীকৃতি যে সৌদি এখন পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার অংশীদার হতে পারে। মিলিটারি.কমের বিশ্লেষণে বলা হয়েছে, চুক্তিটি ইসরায়েল কাতার সংঘর্ষের পরপরই স্বাক্ষরিত হয়, যা সৌদি নেতৃত্বের কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত দেয়। এক সৌদি কর্মকর্তা বলেন, এই চুক্তি প্রয়োজনে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থাও অন্তর্ভুক্ত করতে পারে। মালয়েশিয়া শান জানায়, চুক্তিটি ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরব ভবিষ্যতে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে আশ্রয় নিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এমএসএন নিউজের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র নিরাপত্তা গ্যারান্টির উপর আস্থা হারিয়ে সৌদি এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে। 1998 সালে পাকিস্তানের পারমাণবিক পরীক্ষার সময় সৌদি আরব $3.4 বিলিয়ন সহায়তা দিয়েছিল, যা দুই দেশের পারমাণবিক সহযোগিতার ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচিত। এই চুক্তি ও বক্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, পাকিস্তান কি সৌদি আরবকে পরোক্ষভাবে পারমাণবিক নিরাপত্তা দিচ্ছে? আর যদি দেয়, তাহলে কি তা মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে? জেল থেকে আসিম মুনিরের প্রতি বার্তা, ইমরান খানের প্রতিবাদে নতুন উত্তাপ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেল থেকে সেনাপ্রধান আসিম মুনিরকে উদ্দেশ্য করে যে বার্তা দিয়েছেন তা দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ইসলামাবাদের আদিয়ালা কারাগার থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আমরা ইয়াজিদের অন্যায়ের সামনে মাথা নত করিনি, করবও না। যতদিন বেঁচে আছি ফেরাউনদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াব। এই বক্তব্য শুধু ধর্মীয় প্রতীকিতা নয়, বরং সরাসরি পাকিস্তানের ক্ষমতা কাঠামোর বিরুদ্ধে এক রাজনৈতিক প্রতিবাদ। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, ইমরান খানের এই বার্তা পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে তার দীর্ঘদিনের অভিযোগের ধারাবাহিকতা। তিনি দাবি করেছেন, সেনাবাহিনীকে ব্যবহার করে তার বিরুদ্ধে ফ্যাসিবাদী পরিবেশ তৈরি করা হয়েছে, তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দিত্বে রাখা হয়েছে, চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইমরান খান বলেন, আমার জীবন আল্লাহর হাতে, আসিম মুনিরের হাতে নয়। তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা এবং বিচার বহির্ভূত আচরণ চলছে। এই বক্তব্যকে তার সমর্থকরা আত্মত্যাগের প্রতীক হিসেবে দেখছেন, অন্যদিকে বিরোধীরা বলছেন এটি রাজনৈতিক নাটক। বিবিসি উর্দু জানায়, ইমরান খানের এই বার্তা এমন সময়ে এসেছে যখন পাকিস্তানের নির্বাচনপূর্ব রাজনৈতিক উত্তেজনা চরমে। সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এবং ইমরান খান তার অবস্থানকে হাকিকি আজাদির আন্দোলনের অংশ হিসেবে
তুলে ধরছেন। ডনের বিশ্লেষণে বলা হয়েছে, ইমরান খানের বার্তা শুধু ব্যক্তিগত অভিযোগ নয়, বরং পাকিস্তানের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং সেনা রাজনীতির সম্পর্ক নিয়ে এক গভীর সংকেত। তার বক্তব্যে উঠে এসেছে, আমরা ভাঙব না, আমরা বিক্রি হব না, আমরা মাথা নত করব না। এই বার্তা পাকিস্তানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। সেনাবাহিনীর ভূমিকা, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ সব মিলিয়ে ইমরান খানের জেল থেকে পাঠানো বার্তা এখন আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সত্ত্বেও নীরব ভূমিকায় ট্রাম্প। ইউরোপের আকাশসীমা লঙ্ঘন, ইউক্রেনে বেসামরিক হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক আইন ভঙ্গের একের পর এক অভিযোগের মুখে রাশিয়ার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার প্রতিক্রিয়া ছিল সীমিত, অস্পষ্ট এবং অনেক সময় নীরব, যা আন্তর্জাতিক মহলে উদ্বেগের জন্ম দিয়েছে। এমএসি নিউজ জানায়, রাশিয়ার ড্রোন পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করার পর ন্যাটো সদস্যরা তীব্র প্রতিক্রিয়া জানালেও ট্রাম্প শুধু হিয়ার উই গো বলে প্রতিক্রিয়া দেন। এই এক লাইনের মন্তব্যকে অনেকেই দায়িত্বহীন ও কূটনৈতিকভাবে দুর্বল বলে অভিহিত করেছেন। একইভাবে এমএসএন ভিডিওতে দেখা যায়, রাশিয়ার এস্তোনিয়া সীমান্তে অনুপ্রবেশের পর ট্রাম্প বলেন, ইট কুড বি বিগ ট্রাবল, কিন্তু কোনো নির্দিষ্ট পদক্ষেপ বা নীতিগত ঘোষণা দেননি। সিএনবিসির প্রতিবেদনে উঠে এসেছে, ট্রাম্প বলেছেন তিনি রাশিয়ার ওপর মেজর স্যাংশনস দিতে প্রস্তুত, তবে শর্ত সাপেক্ষে ন্যাটো দেশগুলো আগে পদক্ষেপ নিলে। এই অবস্থানকে বিশ্লেষকরা দায়িত্ব এড়ানো এবং নেতৃত্বের অভাব হিসেবে দেখছেন। আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেনে সর্ববৃহৎ বিমান হামলার পর ট্রাম্প বলেন, আই এম নট থ্রিল্ড, কিন্তু কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নেননি। ইন্ডিয়া.কম জানায়, ট্রাম্প ভারতের ওপর 50% ট্যারিফ আরোপ করলেও রাশিয়ার সরাসরি কোনো কঠোর পদক্ষেপ নেননি। রাশিয়া পাল্টা বিবৃতিতে বলেছে, বন্ধুত্ব ভাঙার চেষ্টা ব্যর্থ হবে। এই অবস্থান রাশিয়া ভারত সম্পর্কের প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের দ্বৈত নীতির ইঙ্গিত দেয়। মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে রোনাল্ড রিগানের কঠোর অবস্থান নীতিকে উপেক্ষা করে নমনীয়তা দেখিয়েছেন। তার বক্তব্য, আই এম রেডি টু গো ওয়েন ইউ আর, অনেকে পুতিনের প্রতি অপ্রত্যাশিত নমনীয়তা হিসেবে দেখছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার বিরুদ্ধে কার্যকর অবস্থান না নেওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে। ইউক্রেন যুদ্ধ, ন্যাটো নিরাপত্তা এবং ইউরোপীয় সীমান্ত লঙ্ঘনের মতো ইস্যুতে ট্রাম্পের প্রতিক্রিয়া যদি নীতিগত না হয়, তাহলে তা ভবিষ্যতে কূটনৈতিক ভারসাম্যকে বিপন্ন করতে পারে।